আজকে একটা গান দিয়েই না হয় শুরু করি। আমার খুব ফেভারিট একটা গান, এবং গানের মাঝেই আমরা খুঁজে নেব আমাদের আজকের অতিথি। গানটা এরকম ছিল, এটা কিশোর কুমার এবং সাবিনা ইয়াসমিন ম্যাডাম গিয়েছিলেন। ছেড়ো না হাত, দেব না গো যেতে, থাকো আমার কাছে। আমাদের কাছে, আমাদের মাঝে আমরা আজকে একজন বিশেষ অতিথিকে নিয়ে এসেছি, এবং তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় এবং সর্বজন শ্রদ্ধেয়া এবং বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম সেরা চিত্রনায়িকা রোজিনা। আন্টি, থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। সবার আগে অনেক অনেক ধন্যবাদ। না, তোমাকে অনেক অনেক ধন্যবাদ স্মরণ করেছো। আরেকটা হলো, আজকের দিনে তুমি না বললে আমি আসতামই না, সত্যি কথা বলি। থ্যাংক ইউ সো মাচ আন্টি। আন্টি, আমাদের অনুষ্ঠানটার নাম হচ্ছে বিশ্বাসে মিলায় বন্ধু, এবং এটা নিয়ে আমরা একটু আগে আলাপ করছিলাম। আপনি বলছিলেন যে আসলে কি বিশ্বাসে বন্ধু মিলায় কিনা, আমরা মেলানোর চেষ্টা করি। এবং আমাদের অনুষ্ঠানে নামের তো একটা অর্থ আছে, পাশাপাশি আমাদের এই অনুষ্ঠানে 3টা ভাগ আছে, এবং আমাদের অনুষ্ঠানের যে প্রথম ভাগটা, সেই ভাগটার নাম হচ্ছে জীবনের গল্প আছে বাকি অল্প। আমি একটু দর্শকদের কাছ থেকে অনুমতি নিয়ে আসি। প্রিয় দর্শক, অনুষ্ঠান শুরু করছি। আমাদের আজকের অতিথিকে তো পেয়ে গেছি আমরা, আমাদের সবার প্রিয় চিত্রনায়িকা রোজিনা। অনুষ্ঠানের নাম বিশ্বাসে মিলায় বন্ধু। আমি আছি দেবাশিস বিশ্বাস আপনাদের সাথে, এবং আমাদের অনুষ্ঠানের প্রথম সেগমেন্টটা শুরু করছি, যেই সেগমেন্টটার নাম হচ্ছে জীবনের গল্প আছে বাকি অল্প। আজকে আমরা রোজিনার জীবনের কিছু গল্প শুনবো, এমন কিছু গল্প যেটা রোজিনা ম্যাম এর আগে কখনো কোথাও ওভাবে বলেননি। আমি যদি আন্টি ওভাবে জানতে চাই যে রেনু থেকে রোজিনার গল্পটা কিভাবে কি হলো, শুরু হলো কি করে, স্ট্রাগল কি ছিল, প্রতিবন্ধকতা কিছু ছিল কিনা আপনার এই জগতে আসার ক্ষেত্রে? হ্যাঁ, রেনু থেকে রোজিনা হওয়ার অবশ্যই অনেক প্রতিবন্ধকতা ছিল, স্ট্রাগলও ছিল। সেটা আমার মা কখনো চাইতোই না আমি এই সংস্কৃতি অঙ্গনে বা ছবিতে অভিনয় করি। আচ্ছা, তাহলে আমাকে তুমি যখন প্রশ্ন করলে রেনু থেকে রোজিনা কিভাবে হলেন, তাহলে একটু শুরু থেকে যেতে হয় আর কি। আমার দেশ জন্মস্থান গলন্দ, আমার নানা বাড়ি, আর আমার বাবার বাড়ি হলো রাজবাড়ি। বেশি গলন্দ থেকে বেশি দূরে না আর কি, গাড়িতে গেলে হয়তো 20-30 মিনিট লাগে। যাই হোক, তার রাজবাড়িতে কিন্তু একটা হল ছিল তখনকার, অনেক যুগের আগে। আমরা জন্মের পর থেকে দেখেছি একটাই হল, নাম ছিল চিত্রা হল। চিত্রা হল আর কি, এখন অবশ্য নেই, ভেঙে মার্কেট করছে। আমি গত বছর গেছিলাম। যাই হোক, তো ওই হলে ছবি দেখতে যেতাম। বলবা কি করে যেতেন আপনি? আমাদের হল থেকে বেশি দূরে না কিন্তু বাড়িটা। তো আমাদের বাড়ির পাশে একটা মসজিদ ছিল। তো ওই মসজিদে যখন মাগরিবের আজান হতো, তার পরপরই কিন্তু সন্ধ্যার শো শুরু হতো আর কি, 6টা-9টা। হ্যাঁ, 6টা-9টা। আর আমাদের বাড়ির পাশ দিয়ে কিন্তু আপনার আগে যে রিক্সার পিছনে আপনার মাইক থাকতো, আর এই আপনার পোস্টার দিয়ে আগে রবিবারে কিন্তু আগে রিলিজ হতো, রবিবারে। তো যেহেতু আমাদের স্কুলও কিন্তু বাড়ির কাছেই ছিল। হ্যাঁ, আমার শুরুটা কিন্তু আমাদের স্কুলের নাম ছিল আনসার ক্যাম্প, কিন্তু আনসার ক্যাম্প ছিল না তখনকার যুগে, বোধহয় করেছিল, এখনো সেইটা আছে উপর দিয়ে টিনের। এটা তার পরবর্তীতে আমি গার্লস হাই স্কুলে পড়েছি। তো যাই হোক, তা যখনই যেত স্কুলে যাওয়ার সময় দেখতাম যে রিক্সা করে যাচ্ছে, যেদিন রিলিজ হবে তার পরের দিন অমুক ছবি নাম, এই অভিনেতা অভিনেত্রী। তা আমি কি করতাম, আমি কিন্তু আমরা যখন বুঝতে শিখেছি দেবা, তখন থেকেই কিন্তু কেন যেন আমার পড়াশোনার প্রতি আমার কখনো মন ছিল না। আচ্ছা, ওই যে বলছে, তারপরে আমি ওর পিছনে ছুটছি, ছবির প্রতি একটা আকর্ষণ ছিল। তারপরে হলো কি যে কোথাও আগে কিন্তু বিয়ে শাদী হলে, মুসলমানি হলে মাইক বাজিয়ে গান হতো। আমি যাচ্ছি স্কুলে, দেখা গেল কোনো গাছের নিচে বসে আছি। কিন্তু আমার পরপর কিন্তু আমরা 3 বোন, তারপরে 4 আরেক বোন। তো এই 3 বোনের কিন্তু একই স্কুলে আমার মা পড়াশোনা করার জন্য যেতাম। ওই 2 বোন গেছে, আরো 2-3 জন বান্ধবী গেছে, কিন্তু আমি কিন্তু ওই গানের পিছনে বসে আছি, গাছের নিচে বসে আছি বা শুনছি। তো যখন এইভাবেই কিন্তু আমার সংস্কৃতির প্রতি একটা ভালোবাসা, ভালো লাগা তৈরি হলো। কিন্তু প্রপোজালটা প্রথম কিভাবে আসলো? না, প্রপোজালটা আপনাকে তো ওভাবে, যেহেতু আপনি ওই সাইডে ছিলেন, তো ওখানে তো আর কোনো না, একটু তাহলে একটু বলছি। আমি ঢাকায় কিন্তু আমরা এসেছি আমার মা বাবার সাথে, কারণ আমার বাবা বিজনেস করতেন ঢাকাতে। ওরা একটা পার্টনার ছিল ওল্ড টাউনে আর কি, আজিমপুর। আমরা এখানে অনেকবার আমি আমার মা বাবার সাথে এসেছি। তো ওই বাড়ির যে ছেলে, এই মুহূর্তে তার নামটা না বললে নয়,
তার অনেক মানে অবদান আছে আমার এই চলচ্চিত্রে আসার জন্য। তো উনি কিন্তু এই সংস্কৃতি অঙ্গনের সাথে জড়িত ছিল। তারপর আর আপনার ঢাকাইয়ারা কিন্তু আগে আপনার বাৎসরিক কিন্তু নাটক করতো সবাই মিলে, আপনার ওদের আপনার কি বলে অফিস না কি বলে এরকম থাকতো আর কি, অফিস না ঠিক ওদের নাটক করার বোধহয় একটা ছিল, আমি দেখেছি তখন এসে। যাই হোক, তো ওই আলী ভাইও কিন্তু আমার মানে রাজবাড়িতে যেত, তো আমাদের আসা যাওয়া ছিল। তো উনি বলতো যারা এই ছবিতে এটা আমি এই ছবিতে কাজ করেছি বা নাটক করছি, তখন থেকে আলী ভাইকে বলতো আলী ভাই আমি যাব, আমি মানে বাসায় তো আসি ঢাকাতে, আমি চলচ্চিত্র অভিনয় করব। আর হলো যে সন্ধ্যার সময় আমরা বান্ধবীরা মিলে লুকিয়ে ছবি দেখতে যেতাম। হ্যাঁ, ছবি দেখতে যেতাম, কিন্তু ওই সকালবেলা যখন স্কুলে যাওয়া বাদ দিয়ে ওই গল্প করছি, যারা না গেছে যে বান্ধবীগুলো, ওদের শোনাচ্ছে এই হয়েছে এই হয়েছে এরকম এরকম ব্যাপার। তো ওই থেকেই আমার এটা। তারপর আলী ভাইকে বলতাম তখন আলী ভাই বলতো না খালাম্মা তোকে যেতে দিবে না। আর আমার মা শুনলে তো মনে করেন যে, আমার মা খুব শাসিত ছিল, কিন্তু মানে তার সন্তান লেখাপড়া করুক, লেখাপড়া করে আপনার মানুষের মতো মানুষ হোক, এটা কিন্তু উনি চাইতেন আর কি। তো যাই হোক, সেটা হলো বেশ বলতে গেলে অনেক ঘটনা। তো একদিন আর আমার নানা বাড়ি ছিল গোয়ালন্দ, আমি নানা নানির বড় নাতনি ছিলাম। আমি যতটুকু শুনেছি যে আমি পরপরে যে আমরা 3 বোন, আমি 1-1.5 বছরের বয়সে কিন্তু আমার নানা আমারকে তাদের কাছে রেখেছে, কারণ পরে তার একটা বোন হয়েছে, যার জন্য সেই সুবাদে আমি খুব নানা ঘেঁষা ছিলাম। তো রাজবাড়ি থেকে গলন্দ একটা পাচুরিয়ে, তারপর গলন্দ, আর একদম স্টেশনের কাছেই আমার নানা বাড়ি। একটা সময় আমি একা একা আসতে পারতাম, আর আমাদের স্টেশন থেকে বেশি দূরে ছিল না রাজবাড়ি। তো আমার মা হতো কি কোথাও যেতে দিত না, দেখা গেল পুকুর আছে না, মাছ ধরছে, দাঁড়িয়ে আছে, কেন গেল ওইখানটা। তারপর অনেক কিছুতেই শাসাতো, আর আমি একটু বেশ চঞ্চলই ছিলাম আর কি। এই করতাম কি মানে কোথাও আমের সিজনে হয়তো আমাদের বাড়িতে আম গাছ ছিল, তারপর ভোরবেলা উঠে হয়তো অন্যজনের আম পাড়ছি, আমি একা না আরো বান্ধবী মিলে কাঁঠাল চুরি করছি, বাঁশবাগানে গেড়ে রাখছি, এগুলো অনেক কিছু করতাম আর কি। তো এগুলো অনেক সময় কমপ্লেন আসতো আমার মার কাছে, তো এগুলো খুব শাসাতো। তো একদিন খুব কিছু নিয়ে আমাকে শাসিয়েছে, মেরেছে আমাকে, আমি রাগ করে চলে আসছি আমার নানা বাড়িতে। আমার মা জানে যে আমি রাগটা করলে কিন্তু চলে যাই নানা বাড়ি। তো 1 দিন 2 দিন হয়ে গেছে, তারপর যাই হোক সেটা বলি, আমি চলে আসছি। আর তখন এখন যে নদীতে পদ্মা নদী আমাদের গলন্দ শুকিয়ে গেছে, আগে কিন্তু একদম নানা বাড়ির সাথে দিয়ে ছিল গলন্দ, যে আপনার স্টেশন, ওইটাতে কিন্তু ঘাট ছিল হলো ফেরি জাহাজের, এরকম স্টিমার চলতো তখন। তা আমি রান্নাবাড়ি থেকে চলে আসছি, তারপরের দিন বা হ্যাঁ ওই আপনার কাছাকাছি তো স্টেশনের এখানে আমি গেছি সকালবেলা, দেখি আবার ওইখানে আমাদের যে অপারেটর ছিলেন ওই হলের, আমাদের বলতেছি হলের যে অপারেটর, আমার রাজবাড়ি বাড়ির সাথেই কিন্তু একই সাথে আমাদের বাড়ি, ওনার বাড়ি ছিল। তো চাচা বলতাম, ওনাকেও কিন্তু আবার বলি পিছনে যাই, বলতাম আচ্ছা আচ্ছা আমাকে একদিন দেখাবেন। আমি মনে করতাম পর্দার মধ্যেই বোধহয় ওনারা আছে, কবরী ম্যাডাম, শাবানা ম্যাডাম, ওনাদের ভক্ত ছিলাম খুব। তুমি বলতে পাগলি, আমরা ঢাকায় শুটিং হয় হয়, আমরা তখন নিয়ে আসি, তারপর উপর দিয়ে দেখিস না আলো আসে, ওইটা দিয়ে ফোকাসে এটা আর ছবিগুলো দেখা যায় আর কি। যাই হোক, দেখি ওই চাচা দাঁড়ানো, উনিও ঢাকাতে আসবে। তাই আমি বললাম ঢাকা, চাচা কোথায় যাচ্ছেন? বললাম আমি ঢাকায় যাচ্ছি। ওনাদের সাথেও কিন্তু জালি ভাই বলছেন, ওদের ফ্যামিলির সাথে ওনাদের একটা ভালো সম্পর্ক ছিল, পরিচয় ছিল। তাই আমি বললাম হঠাৎ করে যেন মাথার মধ্যে ঢুকলো যে আমি ঢাকা যাব। তা তুই ঢাকা যাবি, তোর মা জানে নাকি? আমার জানে মা, মিথ্যা কথা বলে ফেললাম। হ্যাঁ, তো তখন কিন্তু সবই আমি ধরো মেয়েরা যেটা সাবলীকে হয়েছি আর কি, সোজা কথা তখন। তো উনি বিশ্বাস করেছে, তো চলে আসছি। তো আপনার ফেরিতে উঠেছি, তখন তো নদী পথে অনেক দূরে, তখন আরিচা ছিল, এখন কিন্তু যেমন পাটুরিয়া, তখন আরিচা ছিল ফেরিঘাট। এসছি, আসার পরে তো ঢাকাতে কিন্তু এত সহজ ছিল না আসার জন্য, কারণ এই যে এতগুলো ব্রিজ দেখছো তখন কিন্তু হচ্ছিল আর কি। তুমি ওদিকে গেছো কিনা আমার জানা নাই, এই ব্রিজগুলো তো তখন তৈরি হচ্ছিল। এরপরে আপনি ঢাকায় আসলাম, এসে আলী ভাইদের বাসাতে আমি উঠলাম। উঠার পরে প্রথম চোখে কিভাবে মানে কন্টাক্টটা কে না, কন্টাক্টটা আমার এই মুহূর্তে মনে নাই। আমি ওনাদের বাসায় এসে কিন্তু নাটক করেছি প্রথমে। ওই আলী ভাইরা যেটা একটা নাটক করছিল ওই বছরে, হিরোইন অসুস্থ হয়ে গেছে, তো বললো রেনু তুই কর। আমার নাম কিন্তু রেনু, হ্যাঁ, মানে আমার পারিবারিক নাম আর কি। তা আমি বললাম না, আমি তো কখনো রিহার্সাল করিনি, আমি শুধু দেখেছি আপনাদের এখানে ড্রয়িং রুম হচ্ছে, বলে তুই পারবি।
তো একদিন রিহার্সাল করার পরে করে ফেললাম শায়েস্তা খান হলে, যেটা আচ্ছা। লালবাগ আছে। ওটাই আপনার শুরু প্রথম এই কাজ? একদম আমার একদম স্টেজে আমি আসছি কিন্তু চলচ্চিত্রে অভিনয় করব, একদম প্রথম শুরু হলো এটা। ওইখানে আলী ভাইয়ের অনেক আপনার চলচ্চিত্রের অনেক মানুষের সঙ্গে পরিচয় ছিল। এটা টিকিট সিস্টেম না, সবাই ইনভাইটেড, তো অনেকে গেছে টেছে, তো আমি তো কাউকে চিনি না, হয়তো ওইখান থেকে কেউ চিনেছে। আর তখন তো আমাদের ইন্ডাস্ট্রিতে কে কে ছিলেন আপনার, ম্যাডাম কবরী, শাবানা, ববিতা, তারপরে হলো সুচরিতা ম্যাডাম, অঞ্জনা ম্যাডাম, নতুন আর তো এমন কেউ ছিল না। তো এর মধ্যে কি করেছি, যাই হোক কয়েকদিন পরেই আপনার ইসে কি বলে, এখন যে আমাদের সংসদ ভবন আর কি, ওইখানে কিন্তু অনেক খেজুর বাগান ছিল। তো আমরা সবাই মিলে আসছি, আলী ভাই ভাগ্নি টাগ্নি মিলে আমরা দেখতে আসছি শুটিং। শুটিং না, সরি, এই খেজুর বাগান। ওখানে এখনকার মতো তত লোক ছিল না, খুবই নির্জনই ছিল। তা আসছি দেখার জন্য, দেখি কি ওর ভিতরে আপনার সংসদ ভবনের ভিতরে শুটিং হচ্ছে। তখন সংসদ ভবন কিন্তু ওপেন হয় নাই আর কি। তারপর কার শুটিং ছিল ওটা? গেলাম দেখি, আসলে তখন তো আমি জানি না আসলে যে কি শুটিং হচ্ছে, এখন বলছি তখন কি মানে ওটা জেনে যাই না, সেটাই জানি না। তারপরে গেছি, ঢুকেছে, তা দেখি গিয়ে যে শুটিং হচ্ছে। আগেকার যুগে যেমন, আগেকার যুগে যেমন ছিল না টেবিল, মানে সর্বরী ম্যাডাম যখন, তখনকার খুবই গাল ছিল, উনি নাচছেন, আর দারাশি কেউ ছিল, তারপর মানে মানে ওই সিকোয়েন্সটা ছিল বোধহয়, সিচুয়েশনটা যে বাইজি খানা নাচছে, টেবিল আছে, সব খাচ্ছে, এরকম ব্যাপারগুলো। তারপর দেখছি মানে কাট হয়ে গেল, একটা ছেলে লোক এসে বলে, মেয়ে এদিকে আসো তো। তা আমি ছিলাম, আলী ভাইয়ের ভাগ্নিরা ছিল, আলী ভাইও ছিলেন, তা আমি একটু হকচকিয়ে গেলাম। ওরা তাকাচ্ছে, না না একটা শর্ট দিব, আমরা ওকে দিয়ে একটা শর্ট নেওয়াবো আর কি। তা শর্ট কি তাও বুঝি না। যাই হোক, আলী ভাই বললো যা যা যা, কারণ আমার তো মাথার মধ্যে আছে, আগ্রহ ছিলই। তা আমি গেছি, আমাকে নিয়ে গেল, নিয়ে মেকআপ রুমে নিয়ে গেল, পাপটা বোধে দিয়ে দিল, দিয়ে কার জন্য একটা প্যান্ট শার্ট পরিয়ে দিল। তো আমি তখন তো শুকনো ছিলাম, একদম বোধহয় একটা কিছু দিয়ে বেঁধে দিল আর কি। দিয়ে তারপর আমার আসলাম আবার যেখানে শুটিংটা হচ্ছে ফ্লোরে, একটা ট্রে দিল, তার মধ্যে 2টা গ্লাস, একটা বোতল, যে কোক দিয়ে যেটা বানানো হতো। তা আমাকে বললো যে তুমি একবার, আমরা বলবো অ্যাকশন, তুমি হেঁটে হেঁটে ওই টেবিলের মধ্যে দেবে, তারপর আবার বলবো কাট, তখন তুমি নড়াচড়া করবে আর কি। তা আমি 2বার, আমাকে বললো তুমি যাও, দেখিয়ে দিল, রিহার্সাল করালো। তো যখন শর্ট চলো অ্যাকশন, তা আমি যেয়ে দিলাম, দিয়ে দাঁড়িয়ে আছি, পাশে দাঁড়া ভাই, দাঁড়াশিকো মকবো, ঠিক আছে। তবে কতক্ষণ চললো, কাট, ফিনিশ, আমার কাজ শেষ। পরে আমাকে মেকআপ রুমে নিয়ে গেল, তারপর ওদের যে ড্রেস ছিল রেখে দিলাম, আমার ড্রেসটা পরলাম। পরাতে পরে আপনার যে ক্যামেরাম্যান যিনি ছিলেন, পরবর্তীতে অনেক ছবিতে কাজ করেছি, উনি প্রডিউসও করেছেন। যাই হোক, তো উনি ক্যামেরাম্যান বললো যে মেয়েটাকে দেখতে খুব শার্প মনে হচ্ছে, স্টিল ফটোগ্রাফারকে বললো যে কিছু স্টিল তোলো তাকে। তা তুলেছে, মানে আমার ততটা ওরকমই না আর কি, তুলেছে। তোলার পরে আমরা চলে আসবো, তখন চা নাস্তা দিয়েছিল, তখনকার যুগে যেমন আপনার চানাচুর, কলার, বিস্কিট ছিল, তা আমাদেরকে দিয়েছে। তারপর যাই হোক খেলে আমাকে 10 টাকা দিল। আচ্ছা, প্রথম উপার্জন একদম। হ্যাঁ, এই মুভি ক্যামেরার সামনে আসা একটি শট দিয়েছি, ছবিটির নাম ছিল জানোয়ার। আর ওই ছবির হিরোইন ছিল সুচরিতা ম্যাডাম, আর হিরো ছিল আপনার ওয়াসিম ভাই। আচ্ছা, ওই দিন ছিল না আর কি। তো আমি অবশ্যই সব জায়গায় বলি যে আমার এই চলচ্চিত্রের অভিনয় যখন প্রথমে আসছি, অবশ্যই একটা শটও তো আমি দিয়েছি অবশ্যই। তো প্রথম ইনকাম হলো আমার 10 টাকা। হ্যাঁ, এই তারপর কি হলো, কয়েকদিন পরে আমি আলী ভাই বলছি যে একজন বলছে যে তোকে আপনার একটা অ্যাড করাবে। অ্যাডও কি ঘন্টা জানি না যে অ্যাড কি বলে না বলে, বলছে তার তো টেলিভিশনও ছিল না, ব্যাপারটা জানি না। পরবর্তীতে আমি করবো, আমি তো শুধু করবো, এটা হলো আমার ব্যাপার। তারপর আসলো ওই যে আপনার, তোমাদের মনে আছে কিনা বোধহয়, এখনো বোধহয় ইউটিউবের মধ্যে সার্চ করলে পাবে, মাঝে মাঝে দেখি আমি, আপনার মায়া বরিস, যেটা বার্থ কন্ট্রোলের একটা পিলের একটা অ্যাড। তো তখন তো ভাই আমি বুঝিও নাই যেটা করলে কি কতটুকু খারাপ, কতটুকু সমালোচনা হবে, আলোচনা হবে, এটা আমার মাথার মধ্যেও নাই। করলাম, হ্যাঁ। তারপর এটা আপনার বাড়ি স্টুডিও, যে জমিদার বাড়িতে ছিল, শুরু হলো এখান থেকে। আমি আর সাধনদা ছিল কিন্তু ক্যামেরা, সাধন রায়, হ্যাঁ ক্যামেরাম্যান ছিল, করেছি।
হ্যাঁ, তারপরে ওইটা কিন্তু তখন দেখাতো বিটিভিতে, তখন তো শুধু শুধু বিটিভি বিটিভি ছিল, হ্যাঁ। আর আপনার ছবি শুরু হলে তখন নাকি ওটা দেখাতো আর কি, ওই অ্যাডটা। ওইখান থেকে কিন্তু বেশ পরিচিত হয়ে গেল আচ্ছা। আর কি। হ্যাঁ, আর আমার যতদূর ধারণা, তাহলে মানুষ ইন্ডাস্ট্রির লোক থেকে জানলো। আর তখন তো এই যে নাম বললাম ওনারাই তো ছিলেন হিরোইন, আর তো এখনকার মতো অত মডেল এত মানে মেয়ে ছেলেরা তখন ছিল না। তা ওই তখনই কিন্তু আপনার একটা ছবি আসলো, আপনার হলো সাগর ভাষা নাম করে। আচ্ছা। ওটা একটা ফোক ছবি। ফখরুল আলম সাহেব ছিলেন তখনকার যুগে, তুমি তখন জানো না। না, না। ওনার অনেক আগে পাকিস্তান আমলে বা তখন বোধহয় অনেক বড় প্রডিউসার ছিল। যাই হোক, ওনারা ছবি বানাবে, নতুন হিরো আমাকে হিরোইন নিবে আর কি। আলী ভাইয়ের সাথে যোগাযোগ হচ্ছে। তো ওনাদের অরিজিনাল বাড়ি হলো তোমার খেজুর বাগানে, যে আপনার ওইখানে, আর অফিস বোধহয় আগে ফিল্মে অফিস বোধহয় মতিঝিল ছিল। যাই হোক, ওইখানে আমাদেরকে ডেকেছে আর কি। আলী ভাইয়ের সাথে এসছি, আসার পরে আমাকে একটা পত্রিকা পড়তে দিল। তো স্বাভাবিক, আমি অবশ্যই মফস্বলের মেয়ে, আমার তো আঞ্চলিক ভাষা একটা থাকবে, এটা টান তো থাকবে। তা পড়ছিলাম, কিন্তু বাট ভাবে একদম বাংলা যে বইয়ের ভাষাটা আসছে, কিন্তু বাট কোথায় একটা টান তো রয়ে গেছে। তো ঠিক আছে, তা অনেকে জিজ্ঞেস করলো তুমি আগে করেছো কিনা। যাই হোক, পরে আমাকে একটা সঞ্চয়িতা দিলেন ওনারা, যে এটা তুমি পড়বে, একদম জোরে জোরে উচ্চারণ করে পড়বে। ঠিক আছে। পরবর্তীতে দেখা গেলো সে আমাকে হিরোইন করছে। আর ওই তখন আরো একদিন গেলাম, ওনার বাসার অফিস ওই ধরনের না যে পার্সোনাল আসে, হিরো ছিল, মাস সাহেব ছিল, তোমাদের মধ্যে জানো না, মানে ডান্সার, খুব ভালো ডান্স মানে করাতেন, হ্যাঁ ছিল, প্রডিউসারও ছিল। যাই হোক, তারপরে আমাকে কাস্ট করলেন, হিরো ছিল। তারপর শুরু হয়ে গেল ডান্স শিখা, মানে 2-3 মাস পরেই শুটিংটা হবে আর কি। পরে তুমি কিছু শিখে নাও, বা হিরো নতুন ছিল আর কি। পরে আমরা রিহার্সাল করছি, শুটিংটা হয়েছিল, ছবিটা হয়েছিল। হ্যাঁ, তারপরে হ্যাঁ করার পরে তোমার মানে শুটিং হবে ধরো 1-2 সপ্তাহ পরে, তখন হলো আমার চিকেন পক্স। ইয়াল্লা, তখন তো মনে করো যে অবস্থা, তখন আমার মা চলে এসছে। কারণ আমি এটা কিন্তু আর ওই যে ঘটনা তো বলেই নেই, যে আমি তো পালিয়ে আসলাম, আমার মা কিভাবে আসলো, কিভাবে গিয়ে, অনেক বড় ঘটনা আর কি। তা যাই হোক, পরে যখন আমার মা তখন চলে এসছে, আসার পর চিকেন পক্স, আমি তো একদম আমার শুটিং হবে, এত 2 মাস ধরে রিহার্সাল করছি ডান্সের, তারপর তোমার অভিনয়ের সব কিছু আর কি। পরে কি করছি, 3-4 দিন পরে, বেশি হয়েছিল না, খুবই কম, 4-5 দিন পরে যখন দেখলাম আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে একটু একটু, তখনই কিন্তু তোমার হলুদ লাগানো কি লাগানো এটা শুরু করেছে। এই যে এখানে স্পটটা কিন্তু ওইটারই। তা পরে যাই হোক, একটা বেশ আরো 1 সপ্তাহ ওরা পিছালো শুটিংটা। সিনেমাটা হয়েছিল পরে, এটাই বলি, ওইটাই জানতে চাচ্ছি। তারপর পরে যখন শুটিংয়ে গেলাম, বলদা গার্ডেন, এখন তো বিল্ডিং টিল্ডিং হয়ে গেছে আর কি। তো এখানে গেলাম, তারপরে আপনার যে এই দাগটা শুকিয়েছে, কিন্তু একটু ডিপ ছিল আর কি। তো আমি জানি না ম্যাডাম এখানে কবরই আছেন আর কি। তো উনি আলাদা রুম বসছে বোধহয়, মেকআপ ম্যান চলে গেছে। তো মেকআপ ম্যান যখন করছিল, তো একটু ডিপ মেকআপে কাভার হচ্ছিল না আর কি। পরে একটু পরে উনি শুটিং করছিল, শুরু হয়ে গেছিল, পরে আমি গেছি। তারপর উনি বললেন যে এত দেরি হলো, একটু বসেছিল আর কি, বললো যে মেকআপটা নিতে একটু লেট হয়েছে, যাই হোক গেল। পরে আমার মাথার মধ্যে খটকা লাগলো যে আমার তো সলো হিরোইন এটার মধ্যে বলেছে, তো এখানে কবরী ম্যাডাম কোত্থেকে এলো। তার উনি ছিল নতুন হিরোটা, আর আমাদের বেনু ভাই, তোর নাম শুনেছো কিনা যায় না, পরে উনি কিন্তু বেশ অনেকগুলো ছবি প্রডিউসও করেছেন, অভিনয় করেছে অনেক ছবিতে। প্রথম কিন্তু মানে সাইড হিরো টিরো করেছে আর কি। তারপর উনি মানে রাজকীয় ছবি ছিল, পোশাকের ছবি ছিল। পরে যাই হোক, আমি 2-1টা শর্ট দিলাম, আমার মন খারাপ। তারপর চলে এসেছি বাসায়। আমি তারপর দিন শুটিং, আমি বললাম না, আমি যাব না। দেবা আরেকটা কথা বলি, সেটা হলো আমাকে, সেটা আমার কিন্তু গডফাদার ছিল না যে আমাকে বুদ্ধি দিবে, বলবে এটা ভালো না, এটা খারাপ, এটা ভালো। কারণ আমার মা বাবা কখনোই কিন্তু এফডিসির গেট দেখেনি, মানে এই মানে কি বলবো, যত আমি সুপারস্টার হওয়া পর্যন্ত না। তো যে ডিসিশনটা নিয়েছি আমি নিয়েছি। তখন আমার মনে হলো যে না, তো ওনারা বলছে আমাকে সলো, আমি একা হিরোইন, সেখানে দেখি ম্যাডাম কবরিয়া, আমি বললাম না, আমি করবো না, শেষ হলো না। ওইখান থেকে শুরু হয়ে গেল আরেকটা ছবি, সেটা হলো মিন্টু আমার নাম। আচ্ছা,
মিন্টু আমার নাম। মিন্টু ভাই কিন্তু তখন অ্যাসিস্ট্যান্ট ছিল, ওই ছবি থেকে কিন্তু উনি ডাইরেক্টর হিসেবে এই যে মিন্টু বিখ্যাত আব্দুল জলিল মিন্টু। জি, আব্দুল জলিল মিন্টু ভাই, হাবিবুর রহমান খান প্রডিউসার, তখন অনেকেই ছিল কিন্তু, সটকু ভাই, তারপরে আপনার ফখরুল হাসান পরীকে হয়েছে আপনার ডাইরেকশন দিয়েছে দুই একটা, তারপর অনেকেই ছিলেন আর কি, তখন কিন্তু অ্যাসিস্ট্যান্ট ছিলেন। পরে ওনারা ছবি বানাবে, ওই যে মিন্টু বান্না, মিন্টু ভাইও কিন্তু নতুন, আমিও নতুন। তো প্রেস কনফারেন্স করা হলো। নায়ক ওই ছবিতে কে ছিল? নায়ক পারভেজ ভাই ছিল, সোহেল রানা। হ্যাঁ সোহেল রানা। তারপর আমাকে আপনার প্রেস কনফারেন্সের মধ্যে পরিচয় করে দেওয়া হলো। প্রপার নায়িকা হিসেবে প্রথম ছবি আমি বলবো মিন্টু আমার নাম। ওটা তোমাকে জানতে হবে যে ওটা তো হয়নি, আমি তো করতে পারি না এই ছবিটা। ওই ছবিটাও হয়নি? ওই ছবিটা তো আমি করতে পারি, এটাই তো স্ট্রাগল। হ্যাঁ হ্যাঁ, ওইটাই জানতে চাচ্ছি। তোমার যেটা অনুষ্ঠানটা আছে স্ট্রাগলের মধ্যে, এটাই তো স্ট্রাগলটা। ওটাও হয়নি? না, ওটাও হয়নি। কেন? তো কেন ওটা যেতে হবে না? তুমি যদি তোমার শর্ট টাইম, তাহলে এটা শেষ করো। না না না, বলুন, অসুবিধা নেই। এটা মনে করো যে পরে আমার ওটাও মানে প্রেস কনফারেন্স করেছে, রোজিনার নামটা কিন্তু ওই ছবি থেকে হয়েছে। আচ্ছা। ওই ছবিতে যে আপনার গল্পের যে হিরোইনটা, তার নাম রাখা হলো রোজিনা। আচ্ছা। এটা মহিউদ্দিন স্যার ছিল একজন, নাম শুনেছিল না? উনি কিন্তু বাংলাদেশ ইন্ডাস্ট্রির কিন্তু তখন একটা মাথা, একটা মুরব্বী, একজন গার্জিয়ান, একজন টিচার ছিল, তখনকার যুগের কথা বলছি। তো সেখানে ওই মহিউদ্দিন সাহেবও কিন্তু উনি কিন্তু হাবিবুর রহমান খান, গ্রুপ ছিল ওদের। তখন যখন প্রেস কনফারেন্স করলো, এটি করলো, আমার নাম রোজিনা, এটা উনি কিন্তু যোগ বিয়োগ করে নামটা দিলেন আমাকে। হ্যাঁ, তারপর যে গল্পটা তৈরি হলো, ওই গল্পের যে চরিত্রটা হিরোইন, ওইটার নামও রোজিনা দেওয়া হলো, কারণ আমি নতুন, যার জন্য নামের সঙ্গে যেন মিল থাকে। মিন্টু ভাই ডাইরেক্টর, সেও কিন্তু নতুন। পরবর্তীতে ওইখানেও রিহার্সাল করছি, ওই মডার্ন চরিত্র ছিল, আমি তখন স্কার্টন থাকি। তারপর ধরো হয়তো ওইখানেও কিন্তু 2-3 সপ্তাহ বাকি আছে, এফডিসিতে গেছি 4 নম্বর ফ্লোরে, তখন সেট টেট হচ্ছে আর কি। তো আপনার 2 সপ্তাহ আগে পারস ভাই, হাই ভাই গেছেন আমার বাসায়, কারণ পারস ভাইয়ের সাথে আমি ছবিতে দেখেছি, কিন্তু পার্সোনাল তখন কখনো দেখা হয় নাই। হয়তো বলেছে দেখি নতুন মেয়ে, একটা মডার্ন চরিত্র দেখে আসি। পরে পারস ভাই আর হাই ভাই গেছে বাসায়, কথোপকথন হলো। পরে যখন শুটিং হবে 1 সপ্তাহ আগে ফখরুল হাসান বৈরাগী ভাই তো বলছে যে, তখন উনি আমাকে রেনু বলেই ডাকতেন, তো বলছে আমার বাসায় গেছে, বলে রেনু তুই তো ওই ছবিতে নাই। আমি নাই মানে? না, ওইখানে অন্যজন হিরোইন, ববিতা। হ্যাঁ, ববিতা ম্যাডাম। মানে আমি তখন এমন একটা চিৎকার করেছিলাম আমি, কেন এইটাও 2-3 মাস রিহার্সাল করছি, ড্রেস ট্রায়াল দিচ্ছি, নাম কিন্তু রোজিনা হয়ে গেল এখান থেকে। এর আগেও কিছু ছিল, একটা ছবি করেছিল আইনা, ওটাতে শায়লা দিয়েছিল, ওটা অনেক ঘটনা, রাখ পড়বো তুমি নিয়ে ওইটা। তো এটা হচ্ছে না, কেন মনের অজান্তেই আমার খুব ইমোশনাল হয়ে গেছিলাম, এত জোরে নাকি চিৎকার দিচ্ছে। আমার মা রান্না করেছিল, ওইখান থেকে মানে ছুটে আসছে। কি হয়েছে? পরে রেগে ভাই বলছে যে না, ওই ছবিতে ওনায় আগে থেকে জানিয়ে দিলাম ওকে আমি, ওই জন্য একটা শক্ট পেয়েছে, যার জন্য। তখন আমার মা জড়িয়ে ধরে বললো, না তোমাকে তো বলেছি যে তুমি এই চলচ্চিত্রে যাবে না, অভিনয় করবে না, অভিনয় জগতেই যাবে না, তা তুমি যখন আসছো তোমাকে আগে যেতে হবে, তোমাকে এখানে এস্টাবলিশ হতে হবে। তো এই কথাটা আমার মনে আছে আর কি। তারপর নর্মালাইজ হয়ে গেলাম। তার পরবর্তীতে আসলো আপনার যে আপনার রাজমহল, ওটা তো ইতিহাস আছে। তো আমি রাজমহল, কবির ভাই আরেকটা ছবি করছিলেন, প্রেম তুই সর্বনাশী, ওটাতেও আপনার অলিভিয়া ছিল, আর হলো সর্বরীর বোন, ওনার আরেকটা বোন ছিল, আপনার হিরোইন ছিল কল্পনা নাম করে, হ্যাঁ। আর বুলবুল ভাই ছিল, আর হলো ওয়াসিম ভাই ছিল। কিছুটা শুটিং হয়ে গেছে, তখন তার অ্যাসিস্ট্যান্ট এসছে, তো এসে বলছে যে, তখন কিন্তু মোটামুটি জানাজানি হয়ে যাচ্ছে আর কি, আমি মানে পত্রিকা, তখন তো পত্রিকায় ছিল, তো উনি অ্যাসিস্ট্যান্ট এসছে, তো আমাকে বলছে যেরকম, তো তুমি করে সম্বোধন করছি, বেশ অনেক বয়োজ্যেষ্ঠই ছিল। বললো যে আমাদের অফিসে যেতে বলছে কবির সাহেব ডাইরেক্টর। তা আমি তখন কেন জন্য আমার মধ্যে মানে কেন আমার কি একটু আছে না, ভিতরে একটু অন্যরকম একটা ফিল হলো, যে এই যে এখানে প্রেস কনফারেন্স করলো, নাম আমার দিল এখান থেকে রোজিনা, তারপর এটা আমি এখানে নাই, কেন যেন আমার কাছে একটু অন্য ধরনের মনে হচ্ছিল আর কি, যে না ওনারা বললে এটা করবো, এটা বললো, কারণ আমার ভিতরে আমি নিজেই তৈরি করছি, নিজেই মানে আমার সব চিন্তাধারা আর কি। তখন ওনাকে বললাম, না আমি তো কারো অফিসে যাব না,
যদি দরকার হয় আমার বাসায় আসবে। আর একেবারে সলো হিরোইন, সলোটা তখন বলতে পারি, বলছে যে একেবারে একা, আর কোনো হিরোইন নাই, একমাত্র আমি, যদি এরকম কেউ ডাইরেক্টর তাহলে আমি করব। হ্যাঁ, এর মাঝখানে 2-1টা নাটকও করছিলাম আমি। হ্যাঁ, নাটক এই যে মহিলা সমিতিতে, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে, এগুলো যে বৈরাগী ভাইরা কিন্তু তখনও টুকটাক এরকম করছে, ছোটকু ভাই, ছোটকু আহমেদ, আরও যারা মারা গেছে আর কি অনেকে ওনাদের গ্রুপের। তো পরবর্তীতে দেখি 2-3 দিন পরে এফ কবির সাহেব এসে বলে যে আমার অ্যাসিস্ট্যান্ট বললো যেরকম আমি কোনো অফিসে যাব না, দরকার হলে আমার বাসায় আসবে, আর আমি একক হিরোইন ছাড়া করব না। তো আমি খুব ইচ্ছে যাচ্ছিল দেখতে আর কি। তাই আমি কিন্তু বুঝছো না, আসলে আমি তো তখন মেকআপ টেকআপ নিয়ে দাঁড়াতে হবে, আসতে হবে একজন, আর তখন তো টেলিফোন সিস্টেম মানে মোবাইল ফোন টোনও ছিল না। তো চলে এসছে হঠাৎ করেই। তা আমি বললাম আমি কেউ আছে, তুমি আসো, বসলো, এই কথা বলতেন এটা সেটা বলছে। তাই আমি বললাম যে না, হ্যাঁ ঠিক, আমি কখনোই ফিল্ম অফিসে যাব না, দরকার কেউ যদি কারো দরকার হলে আমার বাসায় আসতে হবে, আর একক হিরোইন ছাড়া কাজ করব না। তা আমাকে সাথে বললো হ্যাঁ, আমি যদি নতুন কোনো প্রডিউসার পাই তখন তোমাকে হিরোইন বানাবো। তারপর দেবা বোধহয় 2-7 দিনও হয় নাই, মাসুদ কথাচিত্রের যে শফি সাহেব, উনি কিন্তু প্রথম আমাকে নিয়ে ছবি করা। দেখি শর্ট মতো মানুষটা এসছে, এসে আমাকে দেখে বলছে হ্যাঁ বোন, তোমার নিয়ে বানাবো, কিন্তু একদম খাস ঢাকায় ছিল আর কি। পরে আমি ওই যে আমার বিশ্বাস মনে করো বলছে একেবারে মানে আছে না যে ঠিকই বলছে যে কি বিশ্বাসে মিলায় বন্ধু। তো যাই হোক, তো ওরকম আমি বিশ্বাস করতে পারছিলাম না যে হলে হবে, না হলে নাই, কারণ ওই ব্যথা নিতে চাই না, পেন নিতে চাই না। পরে এমনকি মনে করে আবার 2-4 দিন পরে কবির ভাই, তারপর আপনার শফি সাহেব একটা লিখুক কি মুহূর্তে ভুলে গেছে আর কি, নিয়ে এসে বলে হ্যাঁ তোমার এই হিরোইন বানাইতেছে। আর কবির ভাই বললো ওকে হলে হবে। পরে শুরু হয়ে গেল আপনার গল্প, এভাবেই হ্যাঁ শুরু হলো। চমৎকার। তো জীবনের আসলে এত গল্প একজন রোজিনার যে আমাদের আরো কয়েকটা এপিসোড করতে হবে। তো আমরা এখন পরের সেগমেন্টে চলে যাচ্ছি। চলো। হ্যাঁ, প্রিয় দর্শক, আমরা জীবনের গল্প আছে বাকি অল্পে শুনে নিলাম রোজিনার গল্প। এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্ট, যে সেগমেন্টের নাম হচ্ছে যদি কিছু মনে না করেন। আচ্ছা আন্টি, আমরা যেটা অনেক সময় শুনেছি যে আপনি যখন ইন্ডাস্ট্রিতে এসছেন, মানে একদম যখন রাজত্বই করছেন ইনফ্যাক্ট, তখন মানে এত বেশি ডোমিনেট করেছেন ইন্ডাস্ট্রিকে যে অনেক নায়িকা যারা উঠতি বা আপনার পরবর্তী অবস্থানে যারা ছিল বা তারা আসতে চাচ্ছিলেন, তাদের অনেকেরই এরকম, যেরকম করে আপনি যখন নায়িকা হতে চেয়েছিলেন অনেকে সুপারসিড করে আপনার ক্যারেক্টারগুলো সামহাউ ম্যানেজ করেছেন বা অন্যভাবে চলে গেছে তাদের কাছে। তো আপনি কি এরকম করেছেন কখনো যে যখন আপনি সুপারস্টার তখন এরকম কখনো হয়েছে? কখনোই হয় নাই, আর আমি কখনো মনেই করি নাই যারা আগে ছিলেন, আগে তো একদম হাতে গোনাই ছিল আর কি, যেনাদেরও কিন্তু ওই ধরনের মনোভাব ছিল না, কখনোই ছিল না। এটা হলো গিয়ে হয়তো পরিস্থিতি এগুলো হয়ে গেছে, হয়তো প্রডিউসার ডাইরেক্টর হয়তো মনে করেছে, কিন্তু আমাদের শিল্পীদের মধ্যে কিন্তু এই ধরনের ছিল না সে সময়। সবার মধ্যে একটা সদ্ভাব ছিল, একদমই সদ্ভাব ছিল, কারণ এত ব্যস্ত ভাই, কাকে নিয়ে কি ভাববে যে কার ছবি নিব না, কার ছবিটা করবো না, আর বরং তো ফেরত দিত যে আমার শিডিউল নেই বছরে, আমি করতে পারবো না। হ্যাঁ, ম্যাডাম শাবানাকেও দেখেছি মনে করেন আমাদের, কারণ আমরা একদিন 3-4টা ছবি শুটিং করেছি, তাই এত প্রডিউসার, এক প্রডিউসার 4-5টা করে ছবি করছি, 4-5টা ডাইরেক্টরদেরকে নিয়ে। তো এইখানে আমি মনে করি যে এটা কোনো শিল্পীর আগে যারা ছিলেন, আমার সিনিয়র যারা, এদের কারোই কিন্তু ওই ধরনের মনোভাবই ছিল না যে একে মানে কোণঠাসা করবো, একে কোণঠাসা করবো না, এগুলো আমার মনে হয় না। কখনো এরকম ছিল যে রোজিনার সমকালীন যারা কাজ করছিলেন, যাদের কথা আপনি বললেন, তারা তো সিনিয়র ছিলেন, কিন্তু যারা আপনার সমকালীন ছিল তাদের সাথে আপনার কোনো টক্কর বা এনিমিটি বা জেলাসি এই টাইপের কোনো ব্যাপার ছিল কিনা? আমার সমকালীন তো মনে করো যে আমার পরে আসলো হলো দিথি আসলো, আর কি আসছে, তারপর চম্পা তার দিথির আগে আসছে, আর শাবনূরও তো অনেক পরে আসছে, আর তো আমাদের সময়কার পরে আপনার সময় রানিং যখন আপনি একদম পিক সময়, সে সময় মনে হয় সুচরিতা ম্যাম ছিলেন, আপনি ছিলেন। সুচরিতা ম্যাডাম তো আমার ওই যে ছবির কথা বললাম না, হ্যাঁ, সেটা তো অবশ্যই আগে এসেছে, বাট ওই সময়
আপনার সাথে সাথে কাজ তাদেরও ছিল, হ্যাঁ অঞ্জনা ম্যাম ছিলেন। হ্যাঁ নতুন দিত সলো হিরোর মধ্যে পরে করেছে উনি সবসময় দুইটা হিরো হিরোইন মানে ওনারাই ছিলেন। তারপরে কিন্তু আমি এসেছি। আচ্ছা, ইয়েতে অন্যায় অবিচার এই গল্পেতে আসি, মিঠুন চক্রবর্তী, আপনি, নূতন ম্যাম, তো সেই সময় আপনার কাস্টিংটা কি করে হয়েছিল? এটা আমি কক্সবাজারে ছিলাম, শুটিং করছিলাম, এত ব্যস্ত হঠাৎ করে দেখি হাসান ভাই একদম সন্ধ্যার সময় আমার ওপেল তখন তো এত ডেভেলপ হয় নাই, নক করছে। তো আমার অ্যাসিস্ট্যান্ট বললো যে আপা হাসান ভাই আপনার সঙ্গে দেখা করতে চাই। হাসান স্যার, হাসান ইমাম ভাই, হ্যাঁ আমরা তো ভাই ভাই বলতাম, যে হাসান ইমাম স্যার আপনার সঙ্গে দেখা করতে চাচ্ছে। আমি হঠাৎ করে যাই হোক, তখনও তো মোবাইলের প্রশ্নই ওঠে না। তারপর সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার পরেই সারাদিন শুটিং করে এসেছি, রেস্ট নিচ্ছিলাম, হ্যাঁ তোর সাথে দেখা করতে, মানে তাকে আগেকার মানুষ তুই করেই কথা বলতো, আমার ভালো লাগতো, তোর সাথে দেখা করতে আসলাম। হ্যাঁ আসেন তো বসলি। তার বললেন আমরা একটা ছবি করছি কোঅপারেশনের বোম্বের সাথে, বোম্বে আর তোমার বোম্বে মানে ইন্ডিয়ার সাথে, তো সেই ডাইরেক্টর এসছে আপনার হলো শক্তি সামন্ত। তো আমি বললাম, আর তখন তো আসলে আমি এত জানি না ভাইয়া, সত্যি কথা বলি দেবা, কারণ তখন ভিসিআর নাই, অত ওরকম কোনো কিছু না, সবাই বোধহয় হয়েছে, টেলিভিশনে তো ওরকম ছিল না আর কি। তা আমি ঠিক আছে আসুক, তো আমাকে দেখলেন, কথাবার্তা হলো, নিয়ে বাঙালি ভাষায় কথা বলছে। তা বললো তোকে নিতে চাচ্ছি, আর মিঠুন চক্রবর্তী আছে। তো তখন শুনেছি মিঠুন চক্রবর্তী তোমার ডিস্কো ডান্সার, হ্যাঁ। তো আমার দেখার সৌভাগ্য হয়নি, কারণ ওরকম সিডি ক্যাসেট সময়ে করতে পারিনি, সিডি মানে সিডি ছিল না, ক্যাসেটে ছিল, দেখার সুযোগ করতে পারিনি। শুনেছি এরকম নাম, ছবিটা খুব ভালো চলছে আর কি। ঠিক আছে, তখন আমার শিডিউল কিন্তু অলরেডি আমার দিয়ে দেওয়া। তারপরে শিডিউলটা করে আমার মাস্টার যাকে বলি না, আমার ভাইয়ের কি বলবি এক মাঠে এই কাটেন তো সরি আবার আসেন, সরি ওই মাস্টারদার ওখান থেকে, হ্যাঁ আমি নাম রেখে, সবাই তোমরা নিশ্চয়ই চেনো মাস্টারটা কিন্তু আমি নাম রেখেছি, ওর নাম হলো পুরো শহীদুল্লাহ। ও কিন্তু আমার এক মায়ের পেটের না, কিন্তু তার চেয়ে বেশি সমতুল্য, কারণ ওই সময় তার সাথে আমার পরিচয়, সে হিরোইন হওয়ার আগে থেকে পরিচয়। তারপরে উনি এসেছিল হলে লেখাপড়া করার জন্য, ফার্মগেট যে কলেজ আছে ওইখানে কিন্তু পড়াশোনা করতো। তারপর কি হলো, আমার এই হাল ধরে ফেললো সে, তখন এই শিডিউল সব মেনটেন করতো সে। তাই আমি বললাম ঠিক আছে মাস্টারকে বলবো যে কথা বলার জন্য আর কি, শিডিউলটা কবে থেকে মানে আপনারা চাচ্ছেন বা কবে থেকে পেতে পারেন। না ঠিক আছে, ওটা হবে আমাদের, যখন আমি বোধহয় জানুয়ারি মার্চ এপ্রিলে দেখে, কারণ তো ওই সিজনে কক্সবাজার শুটিং হতো, তো 2-3 মাস পরেই চেয়েছে। তাই বললাম মাস্টারের সাথে আলাপ করে আমি করবো আর কি। তো যাই হোক, ঢাকায় এসে আজিজুল কাজ করছি, কে কখন কি বলছে ওটা তো মাথার মধ্যেই নাই। হ্যাঁ, পরে আবার 1 মাস 2 মাস পরে হাসান ভাইয়ের সাথে কথা হয়েছে, মাস্টারের সাথে কথা হলো, তো মিঠুন চক্রবর্তী আমি থাকবো, আদার্স থাকবে, গল্প এটা, আমি একটা জেলের মেয়ে গ্রামে। যাই হোক, পরে আমি বললাম হিন্দি, এখন বলে কি যে আপনার ডাবল ভার্সন, হ্যাঁ, একবার হলো হিন্দিতে হবে, একবার হলো বাংলাতে হবে। তখন হাসান ভাইকে বললাম, হাসান ভাই আমি করবো না। কারণটা কেন করবি না, কেন? না হিন্দিতে আমি বলতে পারি না, আর তাছাড়া তখন কিন্তু তখনও এখনো তো আমাদের দেশে প্রম্পটিং সিস্টেম আর কি। আর তারপর আমি শুনেছি অন্য একটা বলি, ওই সময় কিন্তু আমি কোপ্রোডাকশন ছবি অনেক করছিলাম, পাকিস্তান, নেপাল, এরকম জায়গাগুলো। তো আমার খুব কষ্ট হচ্ছিল, কারণ হিন্দিতে বলতে হচ্ছে, উর্দুতে বলতে হচ্ছে, সারা রাত জেগে লেখাপড়া করছি, যেটা আগে করলে ভালো হতো। তা যাই হোক, তো ওই ভয়টা আমি করতে চাই না, আমি করতেই চাইতাম না, মানে কোপ্রোডাকশন ছবি ডাবল ভার্সনটা আমি করতেই চাইতাম না, কিন্তু জোর করে নিত, বিশ্বাস করো। কারণ আসলে প্রতি ভয় যেখানে আসলে মানে আমি এটা জানি না, ওটার প্রতি আমাকে প্রেশার দিতে হচ্ছে মেন্টালি। তো মানুষ কোথায় আঁকড়ে ধরে, আমি বলে ছেড়ে দাও। যাই হোক, বলে না আমি দেখেন করতে চাই না, কারণটা হলো এই যে হিন্দি একবার একটা, তারপর হলো প্রম্পটিং, বিদেশের লোকে কিন্তু তুমি প্রম্পটিং করে না, ওরা মুখস্থ, আমি এটা বলতে পারি না, আমার লজ্জা লাগে, আমি করবো না। বলে না তোর জন্য প্রম্পট করা হবে, এই হবে সে হবে, যাই হোক পাম্পটি। তারপরে হলো মানে হলো, তারপর 2-3 মাস পরে শিডিউলটা হলো। ওকে, তারপর বলছে না আমি মিঠুন চক্রবর্তী করবো না, কারণটা কি হচ্ছে, ও হিন্দি বলে, আর না বাংলা বলতেছে, বাঙালি তো। আমি বলি, আমি ভাবতেছি যে হিন্দি কথা বলে, আমাকে না হাসান ভাই বোধহয় হিন্দি ভাষা, আমি তোর সাথে কোপ করতে পারবো না, কারণ বাংলা বলে। তো তখন সেও সুপারস্টার, আমিও সুপারস্টার আমার দেশের জন্য, তাহলে শক্তি সামন্ত কেন আমাকে নিতে, বুঝছো না? তা সেটাই।
পরে এয়ারপোর্ট ছিল কিন্তু ওই তোমার ওই সে ওই যে পুরনো এয়ারপোর্টটা আগারগাঁও না কোথায় যেন এখানটা, তারপরে পাশেই তো তোমার হেলিপোর্ট ওইখানটা, আর আমি থাকতাম ডিওএসএসে। তারপর মানে শিডিউল ঠিকঠাক হয়েছে, মিঠুন চক্রবর্তী চলে আসছে, আর এয়ারপোর্ট থেকে তো পাশেই হলে তোমার হেলিকপ্টারে যাব আমরা, আর আমি কি বলে ডিওএসএসে। যাই হোক, ও একটু আগে নামছে, ও হেলিকপ্টারের সামনেই আহসান ভাই নতুন বোধহয় ছিল না, শক্তি সামন্ত, মিঠুন আর আমি যাব হেলিকপ্টারে কুয়াকাটাতে। পরে না আমার ধুকধুক করতেছে, বিশ্বাস করো, যত যাই বলুক না কেন হিন্দি, হ্যাঁ কী হবে না হবে, নতুন হিরো কোনোদিন দেখি নেই। পরে যাই হোক আল্লাহ আল্লাহ করে আমরা চশমা পরে নিয়েছি, কালো চশমা যদি পরে মনে করি। পরে গাড়ি থেকে নামছি, মিঠুন চক্রবর্তী আপনার হেলিকপ্টারের সামনে, মনে করো 100 গজ দূরে ছিল আর কি। পরে নেমেছি, নেমে এখন বিলিভ করো, সে পরে মনে করো যে এত ফাস্ট আসছে, হাই রোজিনা এত দেরি করিয়ে দিলে তুমি, তোমার জন্য অপেক্ষা করছি, জানো আমার কি ভোগ লেগেছে, জানো আমি ক্ষুধায় জড়িত, হ্যাঁ তুমি যে দেরি করে হাসছে আর বলছে দেরি করে আসবে, তাহলে তা খেয়ে নিতাম হোটেলে গিয়ে খেয়ে নিতাম। হ্যাঁ, পরে আমি স্বস্তি ফিল করেছি, বিশ্বাস করো। পরে যাকে ওদের বাংলা বলে আমাকে, না দাদা আমি সরি, মানে আসলে মানে লেট হয়ে গেছে আর কি। আমাকে না এমনি বললাম লেট মধ্যে 2-3 মিনিট 5 মিনিট হয়েছে আর কি। তারপরে গেলাম কুয়াকাটাতে, তো যে মনে করো মানে মনে হয় না যে একজন বোম্বের একটা শিল্পী, তো মানে এখানেও সুপারস্টার, বা মানে হয় না যে এই প্রথম দেখেছি, প্রথম কাজ করছি, মনে হচ্ছে অনেক দিন থেকে চিনা, অনেক দিন থেকে কাজ করছি। আমি আপনাকে একটা ছোট্ট ইনফরমেশন দিই আন্টি, তারপর আমি এই সেগমেন্টটা শেষ করছি। ইনফরমেশনটা হচ্ছে এটা, যে এই ছবিটা পরে তো ইতিহাস হয়ে গেল, এবং এই ছবিটার দুটো ভার্সন হলো, একটা অবিচার, একটা অন্যায় অবিচার। এবং এই ছবির মধ্যে সামহাও এমন কোনো মোহনীয় ক্ষমতা আছে, আপনারা যারা কাজ করেছেন এই ছবিতে, মানে এত মন দিয়ে এত ভালোবেসে মনে হয় কাজটা হয়েছিল, যেখানে মিঠুন চক্রবর্তী, আপনি, নূতন ম্যাম, নূতন আন্টি, উৎপল দত্ত, হ্যাঁ, তো বড় বড় তারকা খচিত ছবি, এবং এত রাহুল দেব বর্মনের মিউজিক, তো সব মিলে এই ছবিটা আমরা যতবারই টেলিভিশনে আসে, আমি বিশ্বাস করবেন না আন্টি, আমি প্রত্যেকবারই যেখান থেকেই পাই ছবিটা সার্চ করছি, যেখান থেকেই পাই, পুরো ছবি না দেখে আমি উঠিনি, এবং আমি জীবনে সবচেয়ে বেশি মনে হয় এই ছবিটাই দেখেছি। আসলে দেখার মতো গল্পটা ওরকম অসাধারণ একটা ছবি, লোকেশনও সুন্দর, আর মেকিং টেকিং কিন্তু সবকিছু মিলে অসাধারণ ছবি। তো এরকমই আরো অনেক অসাধারণ ছবি আপনি করেছেন এবং আমাদের সিনেমা জগৎকে সমৃদ্ধ করেছেন। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। আমরা চলে যাচ্ছি আমাদের লাস্ট সেগমেন্ট। আচ্ছা প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানের শেষ যে সেগমেন্টটা, সেই সেগমেন্টটার নাম হচ্ছে যাহা বলিব সত্য বলিব। আচ্ছা আন্টি, এত সিনেমা করেছেন, তারপরে যদি আমি জিজ্ঞেস করি যে যাদের বিপরীতে আপনি কাজ করেছেন, আপনার সবচেয়ে পছন্দের নায়ক কে? বলতে হবে যাহা বলিব সত্য বলি, বলতে হবে। না আমি এটা সত্য, হ্যাঁ যাহা বলিব সত্য বলে তোমার কথাটা তো এটাই সত্য বলছি, যে আমি ওনাদের ছবি দেখে দেখে কিন্তু অনুপ্রাণিত হয়েই চলচ্চিত্রে এসেছি। এই চলচ্চিত্রে এসে কিন্তু ওনাদেরই পেয়েছি, তা আমি কাকে বলবো খারাপ, কাকে বলবো মন্দ, বলো তো দেখি। না মানে তারপরে থাকে না একটা ব্যক্তিগত কমফোর্ট জোন থাকে, একটা ভালো লাগা যে হ্যাঁ ওনার সাথে কাজ করে, সবার সাথে কাজ করেই ভালো লেগেছে। আপনি তো, আমার মনে হয় না তৎকালীন সময়ে এমন কোন নায়ক নেই যে আপনি কাজ করেননি। শুরু করে ওয়াসিম সাহেব, ওয়াসিম ভাই তো সর্ববেশি ছবি করেছে, বেশি মনে হয় ওয়াসিম ভাইয়ের সাথে আপনি কাজ করেছেন, ছবিতে কাজ করেছি। তবে হ্যাঁ রাজ্জাক ভাইকে মনে হতো সবসময় যেন বড়, মানে আসলে বড় একটা প্যারেন্টাল ব্যাপার, একটা শেখার জায়গাটা। একমাত্র রাজ্জাক ভাইয়ের সাথে আমি মানে কাজ করলে হতো কি, প্রথমেই কিন্তু ঘাবড়ে যেতাম, তারপরে কিন্তু উনি ম্যানেজ করে নিত আর কি। তো এইটা ছিল যখন যে ছবি হোক না কেন, আর আমি যে এতগুলো ছবি করেছি ওনার প্রোডাকশন, অভিযান থেকে শুরু করে, রাজা মিস্ত্রি থেকে শুরু করে, বা অন্য অন্য প্রোডাকশনেরও কাজ করেছি, কিন্তু কোথায় যেন মনে হতো যেন মানে ভয় পাওয়া না, মানে রেসপেক্ট থেকে, একটা শ্রদ্ধা থেকে সমীহ। হ্যাঁ সমীহ। কিন্তু আরেকটা কথা না বললেই নয়, রাজ্জাক ভাইয়ের কথা মনে করেন অবশ্যই আমার বাংলাদেশের বাংলা চলচ্চিত্রের মানুষ তো, এটা যতদিন আমার বাংলা চলচ্চিত্র থাকবে রাজ হয়ে থাকবে, হ্যাঁ রাজ হয়ে থাকবে। আমি জানি না তোমাদের সময় আছে কিনা, আমি মানে আসলে বলতে চাই যে এই বলে শিল্পী, আমি যখন প্রথম একদম আমি একটা আয়না ছবিতে অভিনয় করছিলাম, আপনার মহসিন সাহেব ছিল হিরো ডাইরেক্টর, এই 1 নম্বর ফ্লোরের মধ্যে। আর তখন তো তোমার 6টা থেকে শিডিউল, 7টা থেকে শিডিউল ছিল, 6টার সময় যেই বসে থাকতাম, দারোয়ান গেটও খুলে না, যাও। তো আমি একদম নতুন,
আমি আর রাজ্জাক ভাই দেখেছি হলো আপনার পর্দায় শাবানা ম্যাডাম, ওই ছবিতে শাবানা ম্যাডাম আর রাজ্জাক ভাই ছিল, আমি আর একটা হিরো নতুন ছিল। যাই হোক, তারপর মেকআপ নিতে বসছি আর আমি তো স্কিপ পড়ছি। তারপরে গেলাম আপনার ফ্লোরে, ওইখানেও রিহার্সেল দিচ্ছি, অ্যাসিস্ট্যান্ট একটা রাজ্জাক ভাইয়ের পক্সে দিচ্ছে। এর মধ্যে 8টা সাড়ে 8টার মধ্যে রাজ্জাক ভাই চলে এলেন, এসব খবর আসলো যে রাজ্জাক সাহেব চলে আসছে। তারপর মাসির সাহেব গেলেন মেকআপ রুমে। যাই হোক, তারপর উনিও মেকআপ টেকআপ নিয়ে আসলেন। উনি এরকমই ছিল, এই ঠিক তোমার রেডি, চলো স্ক্রিপ্টটা দাও তো, কে আছে দেখা নাই, এরকমই আমি জানি না, আমার তো আমি তখন দেখেছি যেটা। তারপরে দেখছি হ্যাঁ ওকে, কোথায় দাঁড়াবো, কোথায় কি, চলো। তখন মাসির সাহেব আমার সাথে পরিচয় করে দিলেন, এই নতুন মেয়ে ওই রোলটাও করছে। ও ভালো আসলে নতুনদের আসা উচিত, চলো টেক করো। হ্যাঁ, তারপরে ওকে, আমি তো আগে তো অ্যাসিস্ট্যান্টের সাথে রিহার্সেল করলামই। হ্যাঁ, করার পর যেই রাজ্জাক ভাইয়ের সাথে আসছে, আমি ওইখানে মুভ করতে পারছি না জানো, একটা শব্দ শুধু বলেছি, আমি ঘিমে, ওই বয়সে আমি ঘিমে জর্জরিত। তারপর রাজ্জাক ভাই বলে যাচ্ছে, পরে আমার দিকে তাকিয়ে দেখে, বলে লাইটটা অফ করো, করে আমাকে ট্রেনে বসালো। বসিয়ে আপনার প্রোডাকশনকে বলছে পানি দাও, 1 গ্লাস পানি নিয়ে আসো। তা নিয়ে আসলো, নিয়ে আসার পর আমি পানি খেলাম। খাওয়ার পরে তখন উনি আমার কথা জিজ্ঞেস করছেন, তুমি কত দূর লেখাপড়া করেছো, ইজি করছেন আপনাকে, বেশ অনেক অনেক কথাবার্তা বলাতে, দেখো কেন ভয় পাবো কেন, আমি নতুন ছিলাম জানো, আমি কলকাতায়, লটস অফ কাহিনী বলাতে তারপরে শুরু হলো। হ্যাঁ, তখন প্রথমের মতো কিন্তু ভুল হচ্ছিল না, কিছু তো অবশ্যই যেখানে 1-2 টেকে হবে 4-5 টেক হলো, উনি মাইন্ড করলেন না। ওটাই বলতে চাচ্ছি, আসলে এই বলে শিল্পী, এই বলে কোঅপারেশন করা, এই বলে ভালোবাসা, যার জন্য কথাটা বললাম। একদম কারেক্ট, একদম। এটা নতুন প্রজন্ম যারা আছে তারা এই সব গল্প তাদের শোনা উচিত, তাদের জানা উচিত। আরেকটা জিনিস আন্টি জানতে চাই যে সেই সময় আমি যেটা শুনেছি আমার স্বল্প জ্ঞানে, সেটা হচ্ছে যে শিফট তো আসলে আমরা 2টো করি, কখনো কখনো ওভারনাইটও করতে হয়, 3টা শিফট করি। আপনার ক্ষেত্রে এরকম হচ্ছে আপনি 24 আওয়ার্সও কাজ করেছেন, 4 শিফট ধরে কাজ করেছেন, এরকমও সময় গেছে? মানে এই ফ্লোর থেকে ওই ফ্লোর, ওই ফ্লোর থেকে ওই ফ্লোর, এরকম। তারপরে ডাবিং আছে না, খানাতা সাহেবের মতো মানুষ 2-3টা হয়তো ডাবিংটা ছুটে গেছে, টেপ রেকর্ডার নিয়ে আসতে এফডিসির মধ্যে করে ছুটে গেছে। You can believe করো, এরকম টাইম গেছে আমার, এরকম টাইম গেছে। আরেকটা জিনিস শুনেছি যে আপনি খুব চমৎকার ঘোড়া চালাতে পারতেন। ও, এই চলচ্চিত্রের ইন্ডাস্ট্রিতে তুমি তো ইনশাআল্লাহ আছোই। আমার মনে হয় বাংলাদেশের আর কোনো হিরোইন এই ধরনের হর্স রাইডিং আর তরল ফাইট বোধহয় করতে পারতো না, কেউ করেনি, সেইটাই আমি একটু জানতে চাচ্ছি। আর ঘোড়াগুলো ছিল পুলিশের ঘোড়া। তবে হ্যাঁ, প্রথম একদিন আমাকে ফেলে দিয়েছিল সুলতানা ডাকু ছবিতে। সুলতানা ডাকু, হ্যাঁ, আপনার উপরেই তো ছবি। রাজিয়া সুলতানা ডাকু, তুফান মেল, রাজিয়া, মানে লটস অফ মানে ছবি করেছি। আপনি তো পোশাকি ছবি অনেক করেছেন, অনেক ছবি, অনেক বড় বড় ছবি করেছেন। হ্যাঁ, তারপর যত ফোক ছবি, যেটা ককবরী সুজাতা আপা থেকে করেছে, রূপবান থেকে শুরু করে 7 ভাই চাম্পা, কুচবরণ কন্যা, আলমতি প্রেম কুমার, লটস অফ ওনারা আগে যেগুলো করেছে ওগুলো আমি করেছি। তো এই ঘোড়া প্রথমে ফেলে দিছিল আমাকে সাংলা মনে, বুঝছো, ফেলে দেওয়ার পর পড়ে গেছি। পরে যে আপনার ঘোড়া চালা যে সই, উনি বললো দেখেন আপনি ঘোড়া কেউ চেনে জানো, তুমি যে বসার 2টা যে পা দিয়েছো, এইটা বসার পা দেওয়ার মধ্যে বোঝে নাই ভালো চালক। ও তাই? হ্যাঁ, ওটার উপরে মানে ও ঘোড়া বুঝেই সবারই নাই। তখন উনি আমাকে দেখিয়ে দিল, তারপরে আমি তখন যা, আমার তো প্যান্ট শার্ট পরা, চলো। আর ওই তলোয়ার ফাইটিংটা আপনি শিখলেন কি করে, মানে এরকম তলোয়ার চালনা? এটা হলো তোমার জসিম ভাই, তখন উনি কিন্তু ফাইটার হিসেবে এসছে। এই 3 নম্বর ফ্লোরে আমার শুটিং হচ্ছিল, যেটা আমি প্রথম হিরোইন হয়েছি, আপনার রাজমহল। হ্যাঁ, তাই আমি বেশ অনেকদিন শুটিং চলছে। আপনার একটা সময় আমার ফাইটের দৃশ্য আছে আর কি, ওই ফ্লোরে জসিম ভাইয়ের সাথে এই প্রথম দেখা। আচ্ছা, মেকআপ রুমে আসলেন, আসার পরে দেখা হলো, ওই তখন থেকে কিন্তু ম্যাডামই বলতে। যাক, পরে কবির ভাই আসলো, তা বললো যে আমরা কালকে সকাল থেকে আর কি, সকাল থেকে আপনার আমার তখন তো 2টা শিফট ছিল এফডিসি, আর যদি শেষ না হতো রাত ভরে করতাম। তো বললো যে আমাদের বিকাল থেকে শিডিউল আছে, ওই যে 4টা থেকে তোমার 11টা পর্যন্ত। তো তারপরের দিন ওই ফাইটের দৃশ্য মানে সিকোয়েন্স করবে। তো আপনার জসিম ভাই বললো যে কবির ভাই একটা কাজ করেন, আপনি কালকে এফডিসি পারমিশন নিয়ে নেন, যতক্ষণ লাগে আপনার এই ফাইটের দৃশ্যগুলো করে ফেলে, তারপরের দিন যে না করতে হয়। তো কেন আপনাদের কালকেও তো শিডিউল আছে, না আপনি করেন এটা, আর কালকে যে বিকেলের শিডিউল নাহলে ছেড়ে দেন। তা যাই এরকম করা হলো। পরের দিন শুটিং শুরু হয়েছে। তা আমি তো জীবনেও তরলও ধরি নাই ভাই, ভারী আছে কিন্তু অত ধার নাই, ভার ওইটা আপনি যদি জোরে লাগলে কেটে যাবে, এটা তো লোহা দিয়েই তৈরি করা। পরে তো যাই হোক, আমি নতুন এই শেখা শুরু, 1 2 3 4 করে শেখা হলো, করতেছি, মানে
তারপর তখন তো মনে করো উত্তেজিত আমি, এইটা করবো সেটা করবো, এইসব হচ্ছে না। পরে একটা সময় করতে 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 বোধহয় ভোর 4টা-5টা হয়ে গেল, মানে আমাদের যতটুকু ফাইটের দৃশ্যটা ছিল শেষ হলো। তারপর চলে গেছি বাসায়। তারপর মানে আপনি কি বলে ডাইরেক্টর, এরা আমাদের ওই ছবির যে ডাইরেক্টর ছিল, তো উনি ফিল করলো যে আমাদের ফাইটের দৃশ্য তো শেষ, পরের দিন বিকাল থেকে আমরা অন্য কাজ রাখি আর কি, সেখানে আমিও আছি। তো পরের দিন আমি তো গেছি, চলে বাসায় গেছি, যাওয়ার পরে গোসল টোসল করার পরে এত ব্যথা, এত জ্বর, তুমি মানে এই মুহূর্তে আমি বলতে পারবো না। তারপরে আমার মা তো ঘাবড়ে গেছে, ওষুধ দিচ্ছে। তো বিকালের শিডিউল, তখন তারপর মোবাইল ফোন নাই, ল্যান্ড ফোন, পরে তো কীভাবে খবর দিবে। পরবর্তীতে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর গেছে, দেখে আমি জ্বরে পড়ে আছি। পরে 2-3 দিন লাগছে, তারপরে যখন সেটা আসে তখন জসিম ভাই গেছে, তখন বলতেছিল যে দেখছেন কবির ভাই, আমি এই জন্য বলছি যে নতুন মানুষ যদি একদিনে না করে তারপর দিন চিন্তা করতে পারবে না। এই হলো জসিম কিভাবে স্টাডি করেছে সে, তাই না? এখান থেকে জসিম ভাইয়ের সাথে আমার পরিচয়। অনেক ছবিতে অভিনয় করেছে, কখনো দত্ত, কখনো সিংলা গানা, কখনো ভিলেন, আবার হিরো হিসেবে তো তার সাথে আমি যতটুকু জানি আন্টি, আপনি যত রকমের সিনেমা করেছেন বাংলাদেশে, যত রকমের প্যাটার্নের, বাংলাদেশে কোনো নায়িকা এত প্যাটার্ন করেন, এত প্যাটার্ন করেন আমার মনে হয় না, একদম না। এবং আপনাকে আমি কিছু 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 সিনেমাতে ধুমধাড়াক্কা ফাইট করতেও দেখেছি। বাপরে বাপ, হ্যাঁ। আমি তো একটা প্রথমে তো ফাইটিং বা হিরোইন হিসেবে জানতো, তারপরে বিনীত সুতার মালা, একদম গ্রামীণ একটি মেয়ে। তারপর দিনকাল, মনে করো যে একদম মজুর খাটা মেয়ে। তারপর তোমার সুরজ মিয়া, অভাবে যন্ত্রণা কবরে যে বাসে দিয়ে দেখে ওগুলো বিক্রি করে খায়, মানে আপনি ভ্যারাইটি চরিত্র করেছেন। তো এইটা দিয়ে শেষ করব আজকের আয়োজন আমাদের, যে কতগুলো ছবিতে অভিনয় করেছেন আপনি আনুমানিক? বাংলা চলচ্চিত্র, বাংলা শুধু বাংলাদেশী, এটা নিয়ারলি মানে 250-এর বেশি করেছি, আর বিদেশে থেকে বলে 300-এর বেশি উপরে। হ্যাঁ। তো শেষ প্রশ্নটা এটাই যে সত্যি করে বলতে হবে যে রোজিনা চলচ্চিত্রতে অভিনয় করাটা কতটুকু মিস করে, আদৌ করে কিনা? না, আসলে একটা কথা তোমাকে বলি, আমি খুব প্র্যাকটিক্যাল। যে যখন করেছি তো করেছি, আমি একটু মিস করি না, নেভার এভার। আমি এফডিসিকে মিস করি না, আমরা কাজ ছাড়া কোনোদিনও যাব না। কারণ হলো কি, ওই পরিবেশও নাই বা মনেও করি না আমি আর কি। তো যার জন্য আসলে অত মিস করি না। তবে হ্যাঁ, আগের যে অভিনয় করতাম, আগের যে মানুষগুলো, আগের যে দিনগুলো, এগুলো মাঝে মাঝে মনে হয় আর কি। হ্যাঁ, সেগুলো স্মৃতিগুলো ভেসে বেড়ায়, কিন্তু দুঃখ এখনো আমি করি না এগুলো। কারণ আমি জানি এটা হলো গ্ল্যামারের জগৎ, যতক্ষণ গ্ল্যামার আছে ততক্ষণ আছি, আর গ্ল্যামার নাই কোনো কিছু নাই, পাবলিক চাহিদা নাই, কিছুই নাই। পাবলিক চাহিদা থাকবে না, এখানে থাকবো না। ভেরি ইম্পর্টেন্ট, না, যেখানে সম্মান থাকবে না সেখানে থাকবে। একদম একদম। এবং আমরা যেটা চাই যে আপনাকে যেরকম করে দর্শকরা মনের মণিকোঠায় স্থান দিয়েছিল, এখনো আছে এবং আজীবন থাকবে। দোয়া রাখি ইনশাআল্লাহ যেন সুস্থ থাকি, ভালো থাকি, এটা দোয়া করবে আর কি। থ্যাংক ইউ সো মাচ। ওকে, ভালো থেকো। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আপনাদের সবার প্রিয় রেনু অর্থাৎ রোজিনা, যার সাথে করলাম গল্প। এবং আগামী পর্বে নিশ্চয়ই আরও একজন তারকা নিয়ে হাজির হব। সে পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মানুষের প্রতি বিশ্বাস রাখবেন, দেবাশিস বিশ্বাসের প্রতি বিশ্বাস এবং আস্থা দুটোই রাখবেন, এবং এই অনুষ্ঠানটি দেখতে থাকবে, যে অনুষ্ঠানটির নাম হচ্ছে বিশ্বাসে মিলায় বন্ধু। ভালো থাকবেন সবাই।